পুলিশ ফাইল। দিল্লির কাছাকাছি ঝাড়ঝাড় এলাকার মেয়ে দিয়া সে পড়াশুনোর সূত্রে উত্তমনগরে গিয়ে থাকতে শুরু করলো একটি বাড়িতে। সে ডাক্তারি এন্ট্রেন্সের জন্য নিজেকে তৈরি করছিল। সেখানে তার সঙ্গে আলাপ হয় নীরজের। নীরজ নজফগড়ের একটি ছেলে। সে এসএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিল। তাদের দুজনের আলাপ হয়, বন্ধুত্ব হয় এবং ক্রমশ সেই বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়। যদিও নীরজ এবং দিয়া দুজনেই তাদের এন্ট্রেন্স পরীক্ষায় ফেল করে, তারা কিন্তু দমে যায় না। তারা দুজনে একসঙ্গে চলে যায় গলগোটিয়া ইউনিভার্সিটিতে। সেখানে নীরজ পড়াশুনো করে ফার্মেসি নিয়ে এবং দিয়া পড়াশুনো করে ইংলিশ অনার্স নিয়ে। উত্তমনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে তারা একসঙ্গে থাকতে শুরু করে, লিভ ইন সম্পর্ক। এবার বলবে আমাকে আর বধূ? আরে না, বলবো না। উফ বাবা রে, এবার দেখো দেখো তোমার শাস্তি কি হয়, দেখো। আমাদের স্বপ্নগুলো কেমন বদলে গেল, তাই না? কোথায় আর বদল না? তোমার সঙ্গে তোমায় নিয়ে জড়িয়ে থাকবো, এটাই তো আমার স্বপ্ন। সে তো আমারও ছিল, কিন্তু দেখো আমারও আর ডাক্তার হওয়া হলো না, আর তোমারও আর এসএসসি পাশ করাটা হলো না। কি আর করা যাবে বলো, পরীক্ষাতে তো পাসই করতে পারলাম না, কিন্তু তার বদলে যেটা করছি সেটাও তো। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু আমার না হয় দেখো আগাগোড়াই টিচার হওয়ার একটা ইচ্ছে ছিল, তাই আমি ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হলাম। কিন্তু তুমি ফার্মেসি নিয়ে। ভুলে যাও দিয়া, লাইফে কি হলো আর কি হলো না এ সমস্ত ছোটোখাটো ব্যাপারে অ্যাডজাস্ট করতে শেখো। জানবে সমস্ত কিছুরই কিছু না কিছু অল্টারনেটিভ আছে। তাই বুঝি? সব কিছুর অল্টারনেটিভ আছে? তাহলে তো আমারও নিশ্চয়ই একটা অল্টারনেটিভ আছে। হ্যাঁ, তোমার তো একটাই অল্টারনেটিভ আছে, তুমি। যা, ফ্লার্ট বাজ কোথাকার। ফর ইউ, ফর এভার, অলওয়েজ। আপনার চা। শোনো, আমাদের লাডলার খবর কি? 2 সপ্তাহ দেখা নেই। পড়াশুনো নিয়ে ব্যস্ত, অনেক পড়তে হয় তো। পড়াই? আমি কি ওকে চিনি না, নাকি আমার ওই বয়সটা ছিল না? এখন একটু মজবস্তি করার বয়স, করছে, করুক। তবে বাবা মার সঙ্গে দেখা করার সময় পাবে না। না না, আমি বলেছি ওকে। তোমার বলা, ও এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে। ওকে আমি ফোন করব। আপনি ফোন করলে ও ভয় পেয়ে যাবে। চিন্তা নেই, চিন্তা নেই, তোমার ছেলের সঙ্গে আমি ভালোভাবেই বলবো। আর ভয় আর কোথায় পায়? ভয় পেতাম আমরা আমাদের বাবুজিকে। বাবুজি একটু জোরে কথা বললেই আমাদের কাপড় খারাপ হয়ে যেত, আর সেই তুলনায় তোমার ছেলে তোমাকে পাত্তাই দেয় না। বলছিলাম যে তোমাকে কি এই উইকেন্ডে বাড়ি যেতেই হবে? হ্যাঁ গো, 2 সপ্তাহ হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি, আর এই সপ্তাহে না গেলে বাবুজির ফোন চলে আসবে। ব্যাস, আর কি? তারপরেই তোমার পুরো হাওয়া টাইট হয়ে যাবে। না মানে তুমি যা ভয় পাও তোমার বাবুজিকে। না না, ব্যাপারটা সেটা নয়। ভয় কেন পাবো? না মানে ভয় একটু পাই, তবে শ্রদ্ধা করি বেশি। আসলে আমাদের বাড়িতে ছোটদের এইভাবেই বড় করা হয় যে বড়দের মুখের ওপর ছোটরা কোনো কথা বলে না। বলতে পারো এটাই আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। দেখো, বড়দেরকে সম্মান করা, ফ্যামিলি ট্রেডিশন ফলো করা, এগুলো তো আমাদের সব সময় করা উচিত। কিন্তু নীরজ, তোমাকে একটা কথা বুঝতে হবে যে তুমিও এখন বড় হয়েছো, সময়ও অনেকটা বদলেছে। তোমার তো একটা পার্সোনাল লাইফ আছে, তাই না? না না, পাত্তা দেবে না কেন? আসলে ছেলে আপনাকে ভয়ও পায়, শ্রদ্ধাও করে। আসলে সময় তো বদলেছে। এই কথাটাই আমি মানতে পারি না।
সময় বদলেছে। সময় বদলেছে মানে কি? পরিবার আর জরুরি নেই। পরিবার হলো সব কিছু, তার জন্য জান দেওয়াও যায়, জান নেওয়াও যায়। যে লোক পরিবারকে সময় দেয় না সে আসল পুরুষই নয়। ব্যাস, তুমি যাও, আমি কথা বলে নেবো। করেছো কি বস? একেবারে লিভ ইন? তার মানে তো দিন রাত শুধু মস্তি। এই আস্তে, সারা মহল্লাকে শোনাবি নাকি? সারা মহল্লাকে শোনাতে হবে না, চাচাজি যথেষ্ট। না না, তবে একদিন না একদিন তো বলতেই হবে। কোন দুঃখে? ভালো মাল পেয়েছিস, এখন কয়েক বছর ভালো করে মস্তি করে নে, তারপর। এইভাবে কি বলছিস তুই? বলে যাস না ও কিন্তু একদিন তোর ভাবি হবে। ভাবি? এত দূরে গিয়েছিস? তা ভাবি তো তখন হবে যখন চাচাজি গ্রিন সিগন্যাল দেবেন। দেবে না? তুই কি শিওর? দিতেও পারেন, কিন্তু যদি না দেন? না দিলে মানে আমি তোর মা বললো তুই গতকাল অনেক রাতে ফিরেছিস। তো পাড়ায় কেমন চলছে? ভালো বাবুজি, আপনার শরীর কেমন আছে? ওই আর কি, একাধারে দুটো ব্যবসা সামলাতে হচ্ছে। একদিকে ধাবা, একদিকে গ্যারেজ। তুই বাবা তাড়াতাড়ি পড়াশোনা শেষ টেস করে আমার কাছে হাত বাটা। হ্যাঁ বাবুজি, আসলে একটা কোর্সে ভর্তি হয়েছি। সে তো তুই এসএসসি পরীক্ষায় দিবি বললে পাড়াই টাড়াই করলি, কি হলো? আর পরে হবেই বা কি? ব্যবসায়ী তো সামলাতে হবে। আমি এত খেটে দুটো ব্যবসা দাঁড় করালাম, সে তো তোরই জন্য। আর তুই নৌকরির পেছনে ভাগছিস। ব্যবসায় আয় বেটা, নৌকরিতে কিচ্ছু নেই। ব্যবসায় এলে দেখবি তুই লোককে নৌকরি দিচ্ছিস। আসলে আমি ভাবছিলাম। তোর ভাবনা ভাবার জন্য তো আমরা আছি নাকি? বুঝতে পারছি তোর বয়স কম, একটু মজমস্তি করছিস, কর। তোর বয়স তো একসময় আমারও ছিল নাকি? যা করবি কর, তবে পরিবারের ইজ্জত বাঁচিয়ে। ঠিক আছে? জি বাবুজি। ঠিক আছে, তোরা গল্প কর, আমি বেরোই। আর মুকেশ, এসেছিস, দুপুরে খেয়ে যাবি। কিরে, কি বুঝলি? সাহস করে তো বলতেই হবে বাবুজিকে। আসলে কি জানিস তো, আমি দিয়াকে খুব ভালোবাসি রে। দেখ, বাবুজি তো ব্যাপারটা মানতেই পারেন, তাহলে তো। না না, এখনই ওই সমস্ত কথা তুলবো না। ওই ফার্মেসির কোর্সটা আগে শেষ হোক, তারপর দেখে শুনে অবস্থা বুঝে। এই ওসব ছাড়, এসেছিস যখন সন্ধ্যাবেলা আমাদের ক্লাবের ওই দিকটা আয়। অশোক আসবে, রনক আসবে, ফুল মস্তি হবে। আর সাথে অশোকের ওই ভাট বকা আর রনকের ওই নাচ। একদম। আমাদের বাইরেই দেখা করতে হবে গো। কি করব বলো? বোন আমার সঙ্গে এখানে থেকে পড়াশোনা করবে, এই শর্তেই আমি এখানে আসতে পেরেছি। তার মানে কি আমি ওখানে যেতেও পারবো না? পারবে না কেন? আমার বন্ধু হিসেবে তো আসতেই পারো। আচ্ছা, বোনকে সবকিছু বলে দিলে হয় না? না না, এখন কিছু বলা যাবে না বোনকে। দেখো, তুমি আগে তোমার বাড়িতে বলো, তারপর না হয় আমি আমার বাড়িতে বললাম। তার আগে এভাবেই। বাবুজি বলেছে এর মধ্যে থেকে কাউকে একজনকে পছন্দ করে নিতে। শাদি? আমি এখন শাদি করতে পারবো না। তা আমি কি জানি, বাবুজির সঙ্গে কথা বলে নে। সত্যি তোমরা এতদিনের বন্ধু, কিন্তু দিদি কখনো তোমার কথা আমাকে বলেনি। কি আর বলবে,
বলার মতো কিছু আছে নাকি? তাছাড়া দিয়ার আরো কত বন্ধু আছে। না নীরজ ভাইয়া, বলার মতো কত কিছু রয়েছে। তুমি স্মার্ট, হ্যান্ডসাম, ভালো হাসাতেও পারো আর লোককে আপনও করে নিতে পারো। কি রে, লাইন মারছিস নাকি? না মানে তুই আমার বোন হয়ে আমার বন্ধুকেই লাইন মারছিস? ধ্যাৎ, কি যে বলিস না। আর মারলেও ক্ষতি কি? আমি তো সিঙ্গেল, তাই না দিয়া? ভেবে দেখ নিলাম, সিঙ্গেল কিন্তু। তুই চুপ করবি দিদি। যাকে, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। আর হ্যাঁ, তোমার ধাবাতে খাওয়ানোটা কিন্তু ডিউ রইল। একদম, যেদিন বলবে। আমি তো এখন ওইখানেই বসে। ওকে ডান, চলো আসি। ও বাবা, কলেজে কত দেরি হয়ে গেল। এই, রাগ করলে? আমি রাগ করলেও বা তোমার কি যায় আসে? তুমি তো আবার এখন সিঙ্গেল। আরে সেটা তো আমি মজা করে বলেছি। আমরা তো আসলে শোনো, আমরা না আসলে সত্যিই সিঙ্গেল। না মানে আমার বাড়িতে, তোমার বাড়িতে, সব জায়গায় তো তাই জানে। আর এখন তো আমার মনে হচ্ছে যে আমাদের পরিচয়ও এটাই হয়ে যাবে। এত দিন হয়ে গেল, তুমি এখনো তোমার বাবুজিকে কিচ্ছু বলে উঠতে পারলে না। বাবুজি, আমি এখন শাদি করব না। ছবি পছন্দ হয়নি কোনো? ঠিক আছে, আরও পাঠিয়ে দেবো। না, পছন্দের ব্যাপার নয় বাবুজি। আমি আসলে আরও ছবি পাঠিয়ে দেবো, দেখে নিস। সব ভালো করে দেখে বুঝে নেবে বেটা। কাল থেকে তো তোকেই এখানে বসতে হবে। আমার উমর হয়ে যাচ্ছে বেটা, আমি আর একসঙ্গে দুটো ব্যবসা সামলাতে পারছি না। জি বাবুজি। এই তো, তুই আমার বেটা, আমার ভরসা। আজ বাবুজির মুডটা তার মানে ভালো আছে। আজ তাহলে দিয়ার কথাটা বলেই দি। বাবুজি, একটা কথা মানে দরবার ছিল। আরে বল না বেটা, বল বল। বাপের কাছে আবার দরবার কি? হ্যাঁ বল। মানে আমি মানে আমার আসলে একটা মেয়ে, তার বিয়ে। বিয়ে? কার বিয়ে? তোর? না না, আসলে একটা মেয়ে আছে, তাকে তাকে তুই বিয়ে করবি? না না বাবুজি, আমি কেন বিয়ে করব বাবুজি? মানে মানে আমার দোস্ত আছে। বিয়েটা কার, তোর না তোর দোস্তের? না না বাবুজি, আমার কেন বিয়ে হতে যাবে বাবুজি? ওই দোস্তেরই বিয়ে। আর সামনেই তো তো বাবুজি, মানে বলছিলাম কি বাবুজি, এই খুব কাছের দোস্ত, যদি কোনো কিমতি গিফট দেয়া যায়। এই ভাত, হ্যাঁ? আমি কি না কি ভাবছিলাম, তো ঠিক করে বলবি তো? না না, এটাই এটাই। ঠিক আছে, এতে এত কিন্তু কিন্তু করার কি আছে? হ্যাঁ, তোর কাছের দোস্ত, ভালো দোস্ত, তাহলে ভালো গিফট তো দিতেই হবে। তুই একটা কাজ কর, তুই তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে নিবি। টাকা নিয়ে কিছু সোনার গয়না কিনে দিবি। আর পরিবারের একটা প্রেস্টিজ আছে তো, তুই একজন হল্লাট, বুঝলি? আমরা কোনো ভুলভাল জিনিস দিও না, নিও না। কি ব্যাপার বলো তো? আজকে বাবুর একদম মুড নেই মনে হচ্ছে। অন্যদিন তো নইলে। না না, ভাবছি। দেখো নীরজ, এত ভেবো না। তুমি একটা কাজ করো না, তুমি তোমার বাবুজিকে সবটা খুলে বলো। ওনাকে বলো যে আমাদের অলরেডি বিয়েটা হয়ে গেছে। দেখো, তাহলে নিশ্চয়ই উনি আর। ব্যাপারটা এত সহজ নয় দিয়া। বাবুজিকে আমি। আরে বাবা, উনি তো তোমার বাবুজি, তাই না? উনি তো আর বাঘ ভাল্লুক নয়। আমি চেষ্টা করছি দিয়া।
বিশ্বাস করো, খুব চেষ্টা করছি, কিন্তু আমাকে আর একটু সময় দাও। তোমার আর চেষ্টা, শুনো, এবার যদি তুমি না বলো না, আমি নিজেই গিয়ে একদিন সবটা বলে দেবো। স্যার, বলো, কি খবর এনেছো? স্যার আমাদের এলাকায় একটা গন্ডগোলের কেস আছে স্যার, কিন্তু স্যার কি ঠিক জানি না, কিন্তু আচ্ছা, খুলে বলো। স্যার আমাদের এলাকায় একটা কাপেল থাকতো স্যার। স্যার দুজনে একসাথেই থাকতো, লকডাউনের আগে থেকে লিভিং থাকতো স্যার। স্যার মেয়েটা পরে ওখানেই থেকে যায়, সঙ্গে তার ছোট বোনও স্যার। স্যার ছেলেটা মাঝে মাঝে আসা যাওয়া করতো, মাঝে মাঝে থেকেও যেত। তারপর? তারপর স্যার ছেলেটার হঠাৎ একদিন শাদী হয়ে গেল স্যার। স্যার ওই মেয়েটার সাথে নয়, অন্য একটা মেয়ের সাথে। এতে আমরা কি করব? স্যার আগে পুরোটা শুনুন স্যার। স্যার ছেলেটার বিয়ের পরের দিন থেকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, কিন্তু ওর বোনটা এখন ওই বাড়িতেই আছে স্যার। আরে বুড়বাক, এটা ক্রাইম ব্রাঞ্চ, এসব খবর দিলে লোকাল থানায় গিয়ে দাও, ওরাই সমস্ত কিছু করে দেবে। আরে স্যার আগে পুরোটা শুনুন। ছেলেটার বাবার একটা ধাবা আছে, ওই ধাবাতে ছেলেটা বসে, কিন্তু বিয়ের দিন থেকে ধাবা বন্ধ। আজ 5 দিন হয়ে গেল স্যার। আমি ধাবার ওখানে একটা লোকের সাথে কথা বলেছি স্যার, ও বলল মালিক নাকি বলেছে এখন ধাবা বন্ধ থাকবে, যখন খুলবে তখন জানিয়ে দেবে। স্যার বিয়ের জন্য ধাবা বন্ধ বোঝা যায়, আবার বিয়ের পরে এতদিন ধাবা বন্ধ, আবার বলছে কবে খুলবে জানিয়ে দেবে। স্যার দুটো ব্যাপার মিলিয়ে না বড্ড গোলমেলে লাগছে স্যার। ওই ধাবাতেও কিন্তু স্যার কোনো গড়বড় হচ্ছে স্যার। মেয়েটা কোথায় গেল এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এটাই সব থেকে গন্ডগোলের স্যার। আরও একবার ভেবে বলো, কিন্তু উইদাউট ওয়ারেন্ট তালা ভেঙে ভিতরে ঢুক, কিছু যদি না পাওয়া যায় না তাহলে কিন্তু আমি ফাঁসবো, হ্যাঁ, আর তখন কিন্তু তোমাকেও ছেড়ে দেবো না। শুলিতে চড়িয়ে দেবেন হুজুর, কোনো অসুবিধা নেই। এত বছর ধরে আপনাদের সেবা করছি, আরে একটু তজুরবা তো আছে। ঠিক আছে, এই চলো। এই ভালো। এই তো দিয়া স্যার। দিয়া? হ্যাঁ স্যার। দিয়া মানে সেই মিসিং হওয়া মেয়েটা? দেখে মনে হচ্ছে এ তো বেশ কিছুদিন ধরে এর মধ্যে রয়েছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে বিয়ের দিন থেকেই, মানে ছেলেটা যেদিন বিয়ে হয়েছে সেই দিন থেকেই এখানে রয়েছে। এই তোমরা ফরেন্সিক আর অ্যাম্বুলেন্সকে খবর দাও, এবার চলো ওই ছেলেটার বাড়িতে। আমার ভাবনাই ঠিক ছিল স্যার। কি যেন নাম বলেছিলে? স্যার নীরাজ, নীরাজ হোল্যাট। হ্যাঁ স্যার, আমি খুন করেছি দিয়াকে, আমি একা। তাই? কিন্তু তুমি না ওকে ভালোবাসতে, ওর সঙ্গে তো থেকেও ছিল অনেক দিন, তাহলে কি এমন হলো যাতে ওকে তুমি খুন করলে? তাতে কি যায় আসে স্যার, আমি তো বলছি আমি খুন করেছি। আপনাদের যা করতে হয় আপনারা সেটা করুন। এর জন্য তোমার ফাঁসি হতে পারে জানো? তা কিভাবে করলে খুনটা? ওর সঙ্গে কথা বলার আছিলায় ওকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলাম। রাস্তায় দুজনের ঝগড়া হচ্ছিল, রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে চার্জারের কেবেল ওর গলায় পেঁচিয়ে। সকালে দিল্লির মতো একটা ব্যস্ত শহরে তুমি রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ওকে খুন করলে? আচ্ছা, তারপর? আর তারপর
ওর বডিটা ধাবার ফ্রিজে রেখে বাড়ি চলে এলাম, সাজগোজ করলাম, আর তারপর বিয়ের করতে চলে গেলাম। কিন্তু কেন খুন করেছিলে সেটা তো বলতে হবে। ওকে আর ভালো লাগছিল না স্যার, আমি আর একটা বিয়ে করতে চাইছিলাম, ও করতে দিচ্ছিল না, বলছিল ঝামেলা করবে, তাই ঝামেলা হটিয়ে দিলাম বরাবরের মতো। এই শুধুমাত্র এই কারণে? শর্মা, একটু বাইরে এসো তো। কি বুঝছো শর্মা? ব্যাপারটা বড্ড সোজা সরল মনে হচ্ছে স্যার। দিল্লির মতো একটা ব্যস্ত শহরে সকালবেলায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে খুন করলো, আর কেউ দেখলো না, জানলো না। সে তো বটেই, কিন্তু নীরাজ সব সত্যি কথা বলছে না। একটা কাজ করো তো, তুমি নীরাজ আর দিয়ার মোবাইলের লোকেশন ট্র্যাক করো ঘটনার আগের দিন থেকে, আর 24 ঘন্টায় ওরা কাকে কাকে ফোন করেছে সেটা লিস্টটাও বার করে নাও। দরকার হলে তাদেরও ইন্টারোগেট করো। না শর্মা, না, নীরাজ এখানে ইনভলভ ঠিকই আছে, কিন্তু সত্য থেকে আমরা কিন্তু অনেকখানি দূরে আছি। আপনি কি সাসপেক্ট করছেন স্যার? আমরা এখানে অনেক কিছুই জানি না শর্মা। নীরাজ সব বলছে না কেন? হয় ওই কাজটা একা করেনি, ওর সাথে আরো লোক ছিল, আর না হয় স্যার খুনটাইও করেনি। যাকে ওকে কাস্টাডিতে রাখো, আর যেগুলো বললাম সেগুলো করো, তারপর দেখা যাক। ইয়েস স্যার। এবার সত্যি কথাটা বল, এতদিন অনেক ভুলভাল কথা বলেছিস। সত্যি তো বলেছি। কিন্তু অনেক কিছুই যে মিলছে না নীরাজ। তুই বলেছিলি না যে সকালেই তুই গাড়ি দাঁড় করিয়ে দিয়াকে গাড়ির ভিতরে নাকি খুন করেছিলিস? তাহলে নিগমবোধ ঘাট শ্মশানে কি করতে গিয়েছিলি? হ্যাঁ, তখন তো দিয়া বেঁচেই ছিল। ওখানকার এক সিকিউরিটি গার্ড গাড়ি ঢোকার সময় তোকে দিয়াকে পাশে বসে কথা বলতে দেখেছে। তোমার কথা অনুযায়ী তুমি দিয়াকে খুন করে তোমার ধাবাতে নিয়ে যাও, তাহলে ওই সময় তুমি তোমার ভাই মুকেশকে ফোন করেছিলে কেন? তার একটু পরে তোমার কাছে প্রথমে তোমার বাবার ফোন আসে, তারপর তোমার বন্ধু রাজু। রাজু তো আবার পুলিশে চাকরি করে, তাই না? তাহলে ডেড বডিটা ফ্রিজে রাখার প্ল্যানটা কি ওরই ছিল? আসলে সেদিন আমার বিয়ে ছিল, ওরা আমায় ফোন করেছিল এটা জানার জন্য যে আমি কোথায় আছি, কারণ কাউকে কিছু না বলেই আমি বেরিয়েছিলাম। আর সেটা শুনে ওরা সবাই ধাবায় চলে এলো, তাই তো? দেখ, তোর ভাই আর বন্ধুদের লোকেশন বলছে ওরা সেই সময় তোর সাথে ধাবাতেই বসেছিল। এমনকি তোর ভাই তোর বাবাকে কলও করেছিল, আর তারপর সোজা সবাই বাড়িতে, তাই তো? আমার আর কিছু বলার নেই। দিয়া তো তোর বিয়েটা নিয়ে ঝামেলা করছিল, তাই না? আর তোকে হুমকিও দিয়েছিল যে তোর বিয়েটা ভেঙে দেবে। কিন্তু কি করে? আফটার অল দিয়া তো তোর গার্লফ্রেন্ড ছিল, কি এমন করতে পারতো? হ্যাঁ, চুপ করে থাকিস না নীরাজ, তুই না ওকে খুব ভালোবাসতিস।
বাসতাম স্যার, খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু কি নীরাজ, গার্লফ্রেন্ড বিয়েতে এসে ঝামেলা করতে পারে সেই জন্য কেউ খুন করে না। ওরকম গার্লফ্রেন্ড অনেকেরই থাকে। বয়ফ্রেন্ড বিয়ে করছে শুনলে ঝগড়া করতে পারে, কিন্তু বিয়ে বন্ধ করতে পারে না। গার্লফ্রেন্ড পারে না, কিন্তু বিবি তো পারে। দিমাগ কোথায় ছিল তোর? কি করে ভাবলি ওই মেয়েকে আমরা মেনে নেব? বাবুজি, দিয়া খুব ভালো মেয়ে বাবুজি। ও যাদব, যাদব রাজপুতের ঘরে যাদবের মেয়ে আসবে, ভুলে যাও ওকে। বাবুজি, আমরা শাদি করে নিয়েছি আর্য সমাজ মন্দিরে 2 বছর আগেই। আপনি শান্ত হন, শান্ত হন। আপনি ছেলে বড় হয়েছে। বড় হয়েছে বলে কি পরিবারের মুখে চুনকালি দেবে? তোমার ছেলেকে বলে দাও আমি সব সহ্য করবো না। বাবুজি, আপনি যদি একবার এর মুখে মুখে কথা, এই শিক্ষা পেয়েছিস? আমি ভেবেছিলাম আমার ছেলের বয়স কম, মৌজ মস্তি করছে, করুক, কিন্তু এতে একেবারে মেয়েটার সঙ্গে যা করেছিস বেশ করেছিস, কিন্তু বিয়েটা করতে গেলি কেন? বাবুজি, আমি ওকে ভালোবাসি। আমি কোনো কথা শুনতে চাই না। মেনকা, মেনকা, তুমি ওকে বলে দাও ও মেয়ে এ বাড়িতে আসবে না, এ বিয়ে আমি মানি না। আমি অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করেছি, সামনের ফেব্রুয়ারিতে, সেখানেই ওর বিয়ে হবে। বাস। ছেলের কথাটা একবার, মানে বিয়ে যখন করেই ফেলেছে। আমায় জিজ্ঞেস করে করেছে? না মেনকা, আমি ওদের জবান দিয়ে দিয়েছি। এতে আমার অপমান, পরিবারের অপমান, আর পরিবারের গায়ে আঁচ লাগলে আমি কি করতে পারি সেটা তো তুমি অন্তত জানো। কি জানো না? আপনাকে মিনতি করছি, সেবারের মতো এখন। দরকার না হলে করব না, কিন্তু দরকার হলে চুপচাপ বিয়েটা করে রে। ও মেয়ে যদি কিছু করে সামলাবি, আর যদি না পারিস তাহলে আমাকেই। না না, আপনি আর বুঝিয়ে দাও তোমার ছেলেকে। তোর বাবার কথা শোন, ওই মেয়েকে তুই ছেড়ে দে। তোর বাবাকে তো জানিস। কিন্তু ও আমার বিবি আছে। তোর বাবা তো মানছে না। মানে ও তোর কেউ নয়, আজ পর্যন্ত এমনই হয়ে এসেছে, আর আজও এমনই হবে। কিচ্ছু করার নেই বেটা, কিচ্ছু করার নেই। একদিকে বাবুজি আর অন্যদিকে দিয়া। টেনশনে আমার মাথা খারাপ হবার অবস্থা হয়ে গেছিল। এইভাবে দেখতে দেখতে সেই দিন এসে উপস্থিত হলো, আমার বিয়ের আগের দিন। সকালে সাগাই ছিল, আমি সাগাই করে নিয়েছিলাম। ভেবেছিলাম দিয়া কিছু জানতে পারবে না, কিন্তু ফোনটা এলো ঠিক বিকেল নাগাদ। হ্যালো দিয়া, কি খবর বলো? Congratulations, Mr. Niraj Ohullat. Congratulations on your sagai. সাগাই মানে কি বলছো কি তুমি? শোনো, নাটক করা বন্ধ করো। তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানতে পারবো না? আজ সকালে তোমার সাগাই হয়েছে, আর কাল নাকি তোমার বিয়ে।
আমার কাছে তো সাগাইয়ের ছবি পর্যন্ত আছে। হ্যাঁ, ছবি? ছবি মানে কি করে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাদের কিছু কমন ফ্রেন্ড আছে সেই কলেজের। দিয়া শোনো, দেখো আমি নিজেই তোমাকে বলতাম, কিন্তু আসলে ব্যাপারটা... তুমি এটা কি করে করতে পারলে নীরজ? তুমি নাকি আমাকে ভালোবাসো? তুমি আমাকে বিয়ে করে আমাকে অন্ধকারের মধ্যে রেখে আবার আরেকটা বিয়ে করতে যাচ্ছ? এত বড় বেঈমান তুমি! না না, আসলে বাবুজি আমায়... টু হেল উইথ ইওর বাবুজি। তুমি আমার কথা কান খুলে শুনে রাখো, তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে আসবে, আর যদি তুমি না আসো আমি কালকে তোমার বিয়ের মণ্ডপে গিয়ে হাজির হব। তারপর আমিও দেখি তুমি কিভাবে বিয়ে করো। এই বিমারি তুই বাঁধিয়েছিস, এর ইলাজও তোকেই করতে হবে বেটা। যা করবার কর, তবে পরিবারের ইজ্জত বাঁচিয়ে, না হলে কিন্তু... আমার আর কোনো উপায় রাখলো না ও। একটা ক্ষীণ আশা ছিল, যদি আমি গিয়ে ওকে কিছু বোঝাতে পারি। সারা সন্ধে ভাগ পেলাম না, বাড়ি ভর্তি লোকজন। শেষে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সেই রাতে আমি দিয়ার ফ্ল্যাটে যাই। ওর বোনকে বাইরে রেখে ভিতরের ঘরে ওকে বোঝাবার চেষ্টা করি। আর কী বা বোঝাবো ওকে, আমি যে কি বলছিলাম আমি নিজেও জানি না। ও ব্যাগ গুছিয়ে নিল, আর সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম। নীলমকে ও বলে গেল কদিনের জন্য আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। নীলমকে আমি বললাম যে আমার সঙ্গে যাচ্ছে সেটা যেন ও ওদের বাবাকে না বলে, উনি রেগে যাবেন। নীলমও হেসে আমাদের বাই বাই করে দিল, আর আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে এদিক ওদিক ঘুরতে লাগলাম। আমি কিন্তু চেষ্টা করছিলাম স্যার, শেষবারের মতো ওকে বোঝাবার, কিন্তু তাতে ফল উল্টো হলো। ও আরও রেগে গেল। বুঝলাম আর কোনো উপায় আমার কাছে নেই। শেষ পর্যন্ত কথা বলার অছিলায় গাড়িটা নিগম বোধঘাট শ্মশানের পার্কিং লটে নিয়ে গিয়ে দাঁড় করালাম। ও তখনও ঝগড়া করে যাচ্ছিল। আর ঠিক তখনই আমি... আর তারপরের কথা তো আপনারা জানেনই স্যার। আমি মুকেশকে ফোন করলাম, বাবুজি আমায় ফোন করলো। দেখলাম বাবুজি সমস্ত কিছু আগে থেকে ভেবে রেখেছিল। আমাকে ধাবায় যেতে বলল। মুকেশ, রৌনক, অশোক, রাজু ওরা সবাই আমাদের জন্য ওখানে অপেক্ষা করছিল। নীরজের সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে তার বাবা প্রকাশকে, সঙ্গে গ্রেপ্তার করে মুকেশ, রনক, রাজু এবং অশোককেও। তারা সবাই এখন পুলিশের হেফাজতেই রয়েছে। আমরাও চাইব তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।